চলে এলাম সোশ্যাল ওয়েলবিইং এর সেকেন্ড পার্টটা নিয়ে। আমরা ফিজিওলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার্স, লাইফস্টাইল ডিসঅর্ডার্স যেগুলো পড়া শুরু করেছিলাম ফার্স্ট পার্টে, এবার আমরা সেকেন্ড পার্টটা ধরবো। লাইফস্টাইল ডিসঅর্ডার্স এর মধ্যে আমরা অনেক কিছু পড়েছি এর আগেরটায়। হার্ট ডিজিজ পড়েছি, হাইপারটেনশন পড়েছি, স্ট্রেস হরমোনের বিভিন্ন রকম সকম পড়েছি। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, ওবেসিটি পড়েছি। খুব ইম্পর্টেন্ট যেটার মধ্যে আসবো সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তোমরা ডায়াবেটিস মেলিটাস তোমরা সাধারণভাবে এটাকে বলে থাকো যে সুগার সুগার আছে, ও সুগার হয়েছে, সুগার ধরা পড়েছে। হ্যাঁ, তো সেটার অফিসিয়াল নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এটা মেনলি বিপাকীয় এবং পুষ্টিগত সমস্যা। বিপাকীয় মানে কি? মেটাবলিজমের প্রবলেম, অর্থাৎ এবং পুষ্টিগত সমস্যা। কোনো একটা ফুড পার্টিকেল বা খাবারের কোনো একটা অংশ যেটা ঠিক করে প্রসেস হতে পারছে না বডিতে, সেখান থেকে প্রবলেমটা ক্রিয়েটেড হচ্ছে, সেটা রয়ে যাচ্ছে। বিপাকজাত সমস্যা মানেই যে জিনিসগুলো যেখানে ইউজ হওয়ার কথা ফুড থেকে পাওয়া, সেই জিনিসটা যখন সেখানে ইউজ হতে পারছে না, বডির মধ্যে ছাড়া রয়ে যাচ্ছে, ব্লাডে এসে রয়ে যাচ্ছে, যেখানে সেখানে জমে যাচ্ছে, সেখান থেকে উদ্ভূত সমস্যা তৈরি হচ্ছে বিপাকীয় সমস্যার কারণে। সেই সমস্যাটা হচ্ছে বিপাকীয় সমস্যা এবং পুষ্টিগত সমস্যা। রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলা হয়। রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলা হয়। আমাদের রক্তে যা যা উপাদান থাকে তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট মাপ বা মাত্রা থাকে। যখনই, এবং সেই নির্দিষ্ট মাপ বা মাত্রাটা কিভাবে থাকে? মেটাবলিজম প্রপারলি হচ্ছে, কাজকর্ম যেভাবে করছি সেভাবে খরচা হচ্ছে, পুরো ব্যাপারটা একটা ব্যালেন্সের মধ্যে থাকে। তার একটা নির্দিষ্ট মাপ আছে যে আমার ব্লাডের মধ্যে এই উপাদান আমি পেলাম, ব্লাডকে অ্যানালাইসিস করে তো যে উপাদানগুলো পেলাম, এটা ব্লাডে এতটা থাকা দরকার, এটা ব্লাডে এতটা থাকা দরকার, এইটা হচ্ছে প্যারামিটার। এইভাবে প্যারামিটার তৈরি করা হয়। তো রক্তে গ্লুকোজের পরিমাণ, সুগারের পরিমাণ যতটা থাকার কথা, তার থেকে যদি কারোর ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখতে পাওয়া যায় যে আরে ওর তো এই রেঞ্জে থাকার কথা ছিল সুগারটা, তো এখন তো তাই নেই, রেঞ্জটা বেড়ে আছে, কি ব্যাপার হলো? তার মানে সেটা একটা তার কমপ্লিকেশনের জায়গায় সে ঢুকে গেছে, সে ডায়াবেটিস রোগী হয়েছে। তার মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে, মানে তার বডিতে সুগারটা যতটা ডাইজেস্ট হয়ে রক্তে যতটা থাকার কথা ছিল সেটা থাকছে না, সেই সুগারের মানটা বেড়ে যাচ্ছে। 100 ml রক্তে যদি গ্লুকোজের মাত্রা 100 ml ব্লাড, তার মধ্যে যদি গ্লুকোজের মাত্রাটা হয়ে যায় 170 থেকে 180, বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। আমরা নর্মালি বলি 80 থেকে 120টাও আমরা বলে থাকি যে নর্মালি সুগারের মাত্রাটা যে কোনো সময় আমি যখন টেস্ট করাচ্ছি তখন 140-90 এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলছি। কিন্তু যদি সেই মাত্রাটা বেড়ে গিয়ে থাকে তখন সেই পরিস্থিতিটাকে আমরা বলছি যে না, ইনি ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত। সেটা আমি ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন এটা যেটা বলছি, যদি আমি রক্তটা টেস্ট করলাম, তখন টেস্ট করে দেখলাম যে 170 থেকে 180 মতো ml মতো, 100 ml রক্তে এতটা গ্লুকোজ আমি পাচ্ছি। যখনই এতটা রেঞ্জ বেড়ে যাবে তখন কি হয় জানো তো? তখন মানে আমাদের বডি থেকে, আমাদের বডির যত বর্জ্য পদার্থ সেগুলো তো সব রেচিত হয়ে যায়, মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো মূত্রের সঙ্গে তখন ওই সুগারটা বা গ্লুকোজটা বের হতে থাকে। তখন আমরা কিন্তু সুগার টেস্ট করেও দেখতে পাবো যে ব্লাড মানে ইউরিনের মধ্যে কিন্তু অতটা সুগার বেরিয়ে আসছে, গ্লুকোজ বেরিয়ে আসছে। এই যে অবস্থাটা, এটাকে বলছি আমরা গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া কখন? না, যখন ইউরিনের মধ্যেও আমরা এক্সট্রা যেটা বডিতে হয়ে গেছে, মূত্রের সঙ্গে যখন গ্লুকোজটা বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গ্লাইকোসুরিয়া। আর এই যে মাত্রাটার কথা বললাম, এটা রেনাল থ্রেশহোল্ড বলা হয়। রেনাল মানে বুঝতেই পারছো, কিডনি। রেনাল থ্রেশহোল্ড বলা হয় কোন মাত্রাটা? না, গ্লুকোজের ক্ষেত্রে এই মাত্রাটাকে বলা হচ্ছে। বিভিন্ন প্রোডাক্ট কতটা কি থাকবে না থাকবে সেই মাত্রাটাকে ওপর নির্ভর করে রক্তে এই উপাদানটা, ধরো প্রোটিন বা ধরো কোনো একটা ভিটামিন বা কোনো একটা উপাদান, রেনাল থ্রেশহোল্ড দের একটা মাপ থেকে, একটা মাত্রা থেকে আমরা সেটা নর্মালি কত থাকার কথা, এখন এইটা হয়ে আছে মানে বেশি হয়ে আছে, এটার থেকে কম আছে মানে কম হয়ে আছে, এটা আমরা বার করতে পারি। এই রেনাল থ্রেশহোল্ডের মাত্রা অনুযায়ী
এই 170 থেকে 180 ml যখনই হয়ে যাচ্ছে, তখন ইউরিন দিয়ে যখন গ্লুকোজ বের হতে শুরু করছে, গ্লাইকোসুরিয়া দেখতে পাওয়া যাচ্ছে, সেই অবস্থাটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলে অভিহিত করতে পারছি। This is a metabolic disorder in which the patient cell cannot use sugar properly. যখন যে মেটাবলিক ডিসঅর্ডারটার কারণে, যে বিপাকীয় প্রবলেম, প্রতিবন্ধকতার কারণে কোনো পেশেন্টের বা কোনো রোগী, কোনো মানুষের সেল, কোষগুলো যখন যে পরিমাণ কার্বোহাইড্রেটের একদম সিম্পলেস্ট ফর্ম তো গ্লুকোজ, যখন সেইটাকে সে ঠিক মতো ইউজ করতে পারছে না, যে কারণে, সেটা অনেক কারণ হতে পারে। এক হতে পারে যে সাফিসিয়েন্ট ওই গ্লুকোজটাকে হজম করানোর জন্য যেটার প্রয়োজন সেটা সাফিসিয়েন্ট পরিমাণে তৈরি হচ্ছে না, এটা একটা কারণ হতে পারে। আবার এটা হতে পারে গ্লুকোজটা ঢুকে আছে, কোষ যে মানে ওই যেটা দিয়ে হজম করবে সেটা তো তাকে রিসিভ করতে হবে, তারপর তো সে সেটাকে হজম করাবে, তো দেখা যাচ্ছে সেটা নেই, মানে রিসিভ করবে যে রিসেপ্টরটা কাজ করছে না, সেটার কারণে হতে পারে। বিভিন্ন কারণেই কিন্তু সেই পেশেন্টের কোষ এই সুগারকে প্রপারলি ইউজ করতে পারে। এই যে পরিস্থিতি, এই যে পজিশন, এই পজিশনটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। মেটাবলিজম ইজ দ্য সিরিজ অফ কেমিক্যাল চেঞ্জেস ইন দ্য লিভিং বডি বাই হুইচ লাইফ ইজ মেনটেন্ড। সুগার মিনিং গ্লুকোজ ইজ দ্য সোর্স অফ এনার্জি। সুগার ইজ দ্য সোর্স অফ এনার্জি। আমাদের যত শক্তি, ক্যালোরি, কাজ করার যে সামর্থ্য, এক্সট্রা অনেক বেশি এফিসিয়েন্টলি প্রত্যেকটা জিনিসকে করে দেখাবার যে সামর্থ্য, সেটা কিন্তু একমাত্র এই সুগার বা গ্লুকোজের কারণেই সম্ভবপর হয়। ফর দ্য বডি টু ইউটিলাইজ গ্লুকোজ প্রপারলি অ্যান্ড এক্সট্রাক্ট এনার্জি ফ্রম ইট, আওয়ার বডি নিডস ইনসুলিন। এই যে আমি একটা জিনিসের কথা বলছিলাম না, যে কিছুর একটা প্রভাবে ওই সুগারটা গিয়ে হজম হয়, সুগারটা ডাইজেস্ট হবে, মেটাবলিজম হবে, সেখান থেকে শক্তির মুক্তি ঘটবে, তারপর তো গিয়ে আমরা এই এনার্জিটা পাবো, কাজ করতে পারবো। তো এই গ্লুকোজটাকে যদি আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হয় এবং সেখান থেকে যদি এনার্জি রিলিজ করে আমার বডিকে কাজে লাগাতে হয়, তাহলে হেল্প লাগে হচ্ছে ইনসুলিনের। এই ইনসুলিন হরমোনের প্রভাবে আমাদের শরীরে আমরা যে গৃহীত কার্বোহাইড্রেটটা নিলাম, সেখান থেকে সুগারটা ঠিকঠাক করে ডাইজেস্ট হয়ে, মেটাবলাইজড হয়ে আমাদের বডিতে ঠিকমতো কাজ করতে পারে। যখনই এই ইনসুলিনটা বা কোনো কিছু কারণে ওই সুগারটা আমার বডিতে ডাইজেস্ট হতে পারছে না, তখনই দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসে যখনই কেউ আক্রান্ত হয়, তার মানে দেয়ার ইজ লেস ইনসুলিন ইন দ্য বডি। শরীরে ইনসুলিনের প্রোডাকশনটা খুব কম। দ্য সেলস অফ দ্য বডি আর রেজিস্ট্যান্ট টু ইনসুলিন। রেজিস্ট্যান্ট টু ইনসুলিন মানে বডিতে ইনসুলিন প্রডিউস হলো, সুগারটাকে সে ডাইজেস্ট করবে, আমার বডিতে কাজে লাগাবে, গ্লুকোজটাকে সে ইউজ করবে, কিন্তু এই যে তৈরি হওয়া ইনসুলিনটা কোষের মধ্যে গিয়ে আর কাজ করতে পারছে না, কারণ বডি ওই ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, নিতে পারছে না। কোষে যে রিসেপ্টর থাকে, যে গ্রহণ করবে, যে সেই রিসেপ্টরটা ঠিকঠাক করে কাজ করতে পারছে না এবং ইনসুলিনকে ইউজ করতে পারছে না, তার ফলে সুগারের জায়গাতেই রয়ে যাচ্ছে এবং সেটা রক্তের মধ্যে তার উপস্থিতিটা জানান দিচ্ছে এবং সেই অবস্থাটা ডায়াবেটিস মেলিটাসে পরিণত হচ্ছে। তোমাদের কাছে ক্লিয়ার হলো ডায়াবেটিস মেলিটাসটা কি? এই যে আমাদের মধ্যে অনেক ইয়ে থাকে না, একটা ট্যাবু থাকে, এই বেশি মিষ্টি খাস না, বেশি চিনি খাস না, সুগার হয়ে যাবে, তা কিন্তু নয়। চিনি বা মিষ্টি খেলে সুগার হয় না। সুগার হওয়ার অনেকগুলো কারণ আছে, সুগারের তো বিভিন্ন ভাগ আছে, টাইপ 1, টাইপ 2, সেগুলো আমরা পড়বো। যখন আমার বডিতে সুগার বা ডায়াবেটিস দেখতে পাওয়া যাবে, তখন আমি চিনিটা খেলে বা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, মানে মিষ্টি জাতীয় জিনিস খেলে তার ডাইজেশনের মধ্যে সমস্যা হবে। এরকম কিন্তু ব্যাপার না যে চিনি আর মিষ্টি প্রচুর খেয়ে নিয়েছে সেই জন্য সুগার হয়ে গেছে, এটা কিন্তু সর্বাংশে সত্যি নয়। তোমরা কিন্তু এই ভ্রমটার মধ্যে যেও না। এটা একটা কমপ্লিট মেটাবলিক ডিসঅর্ডার। যখন বডিতে ওই সুগারটা ডাইজেস্ট হতে পারছে না, ঠিক করে ইউজ হতে পারছে না, ইনসুলিন কাজ করতে পারছে না, তখন গিয়ে কিন্তু এই ডায়াবেটিস মেলিটাস এই সিচুয়েশনটা তৈরি হয়। এবং এটা থেকে মুক্তি পেতে গেলে তখন আমাদেরকে কার্বোহাইড্রেট কন্ট্রোল করতে হয়, সুগার কন্ট্রোল করতে হয়, সেগুলো আমাদের করতে হয়। কিন্তু ওটা খেলে এটা হয় না, এটা সম্পূর্ণ এই মেটাবলিক একটা ডিসঅর্ডার, একটা পুষ্টিগত ঘাটতি বা একটা সমস্যার ডিসঅর্ডার। ব্লাড গ্লুকোজ চার্ট দেখো, নর্মাল ব্লাড গ্লুকোজ ফাস্টিং, যখন সে না খেয়ে থাকবে, ধরো 12 ঘন্টা সে ফাস্টিং, রাত্রেবেলা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে তার ব্লাডটা আমি নিলাম, এক্সট্রাক্ট করলাম, দ্যাট ইজ 80 থেকে 100 এই পরিমাণটা থাকে। যখন সে খেয়ে নিল,
তার খাওয়া দাওয়ার পর আমি তার ব্লাডটা টেস্ট করলাম, তখন আমি তার মানটা পাচ্ছি 170 থেকে 200 হলে আমি বলবো যে ঠিক আছে এটা নর্মাল। খাওয়ার পরে তার এই সুগার লেভেলটা ধরো র্যান্ডম করলাম আমি, তখন দেখতে পাওয়া গেল তার 170 থেকে 200-র মধ্যে আছে সুগার লেভেলটা, আমি বলবো এটা নর্মাল। ঘুম থেকে উঠলে যখন ফাস্টিং 12 ঘন্টার গ্যাপ, তখন এটা নিলাম, দেখলাম 80 থেকে 100-র মধ্যে আছে, ইটস নর্মাল। খাওয়ার হয়ে গেছে, খাওয়া 2-3 ঘন্টা পরে একটা র্যান্ডম করলাম, তখন দেখা গেল যে তার এই রেঞ্জটা এসছে 120 থেকে 140, নর্মাল। অনেকটা ইউজ হয়ে গেছে, 2-3 ঘন্টা পরে অনেকটা ইউটিলাইজ হয়ে গেছে, এটা পড়ে আছে বা এটা রয়েছে, দ্যাট ইজ নর্মাল। 120 থেকে 140 তিনটে রেঞ্জেই কিন্তু আমি রেখেছি। নর্মাল রেঞ্জ গুলো, তুমি যখন ফাস্টিং এ খালি পেটে আছো তখন তোমার ব্লাডে সুগার কতটা রয়েছে, কি সুগারটা ঘুরছে। আফটার ইটিং খাওয়া হলো, খাওয়ার পরে পরে ডাইজেশন স্টার্ট হয়েছে, সে রক্তের মধ্যে রিলিজড হয়েছে, এবার তো সে ইনসুলিনের দ্বারা আস্তে আস্তে জায়গা মতো যাবে কাজ করতে, তখন এইটা আসবে। 2-3 ঘন্টা খাওয়া হয়ে গেল, অনেকটা ইউটিলাইজও হয়ে গেল, সুগারটা আস্তে আস্তে যেখানে যে জায়গায় যাওয়ার যাচ্ছে, তখন এইটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ। ইম্পেয়ার্ড গ্লুকোজ যখন ব্যাপারটা ব্যাহত হচ্ছে, তখন কি হচ্ছে দেখো, ফাস্টিং এই তখনই 101 থেকে 125-এর রেঞ্জ আসবে, তখন আমি কিন্তু বলবো যে এটা কিন্তু একটা প্রবণতা রয়েছে, প্রি ডায়াবেটিক হয়ে যাচ্ছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ যে টলারেন্সটা ওটা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, গ্লুকোজটা ঠিকঠাক করে হচ্ছে না। 101 থেকে 125 যখন ফাস্টিং এর রেঞ্জ আসবে, তখন ইম্পেয়ার্ড কখন, খাওয়া দাওয়া হয়ে গেল 190 থেকে 230-এর মধ্যে আছে, মানে 200টা ক্রস করে বেড়ে গেছে, তখন আমি বলবো যে না, এর প্রবণতাটা ভালো না, এটা কিন্তু ডায়াবেটিক হওয়ার পথেই হাঁটতে শুরু করেছে। 140 থেকে 160 2-3 ঘন্টা খাওয়া হয়ে গেছে, তারপরেও যদি এই পরিমাণ সুগার রক্তের মধ্যে রয়ে যায়, তাহলে কিন্তু আমরা বুঝবো যে গ্লুকোজের যে মেটাবলিজম ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, মেটাবলিজমের কাজটা ওটা হ্যাম্পার হচ্ছে। এবং আলটিমেটলি কখন ডায়াবেটিক হয়ে পড়বে পেশেন্ট, কখন বলবো, যখন সে ফাস্টিং অবস্থায় আছে, ঘুম থেকে ওঠার পর আমি যখন তার ব্লাড টেস্ট করতে যাচ্ছি, তখন দেখছি 126-এর ওপর তার মান আসছে, তখন আমি বুঝবো সে ডায়াবেটিক পেশেন্ট। খাওয়া দাওয়ার পর 220 থেকে 300 আসছে, ডায়াবেটিক পেশেন্ট। 2-3 ঘন্টা খাওয়া হয়ে গেল, তা সত্ত্বেও 200 রয়ে যাচ্ছে, পেশেন্ট ডায়াবেটিক হয়ে গেছে। তখন সেই অনুযায়ী তাকে খাওয়া দাওয়া মডিফাই করতে হবে, তাকে ওষুধ খেতে হবে বা যা হোক করতে হবে। বাট এই ছকটা বা এই চার্টটা মনে রাখবে, এই চার্টটা অনুযায়ী কিন্তু সেই পেশেন্টের ডায়াবেটিসের প্রবণতা কতটা, সে নর্মাল কিনা আর সে ডায়াবেটিক হয়ে পড়েছে কিনা আমরা সেটা জানতে পারি। আরো একটা টেস্ট হয়, আমি দেখাচ্ছি, HbA1c, দ্যাট ইজ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা থেকে 2-3 মাসের গড় পাওয়া যায়, যে গড় অবস্থাটা তার কি ছিল। সেই HbA1c টেস্ট থেকেও আমরা বুঝতে পারি পেশেন্ট কি অবস্থায় আছে, সে প্রি ডায়াবেটিক নাকি ডায়াবেটিক অবস্থায় আছে। এই যে HbA1c টেস্ট, the glycated hemoglobin HbA1c test provides average blood glucose, একটা গড় মান দেয় levels for the past 2 to 3 months. The following are the HbA1c test results ranges: less than 5 to 5.7%, আমি তাকে বলবো নর্মাল, সে নর্মাল আছে। 5.7 যখন আসবে তার মান, HbA1c টা দেখবে তোমাদের যখন চার্টটা দেবে, যদি কারো টেস্ট হয়ে থাকে তোমরা দেখে থাকো, তাহলে দেখবে মানটা লেখা আছে এবং পাশে এইভাবে লেখা আছে, তার মাপ যদি 5.7 লেখা থাকে, তার কম হতে পারে, সেটা হচ্ছে নর্মাল। 5.7 থেকে 6.4 এই রাস্তায় যখন সে হাঁটা লাগিয়েছে, প্রি ডায়াবেটিস অর রিস্ক অফ হাইপারগ্লাইসিমিয়া, হাইপার মানে বেশি, গ্লাইসিমিয়া বেশি হতে পারে, বা প্রি ডায়াবেটিস, তার ডায়াবেটিস হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা আছে। 6.5 বা তার থেকে বেশি হয়ে গেলে ডায়াবেটিস মেলিটাস অর হাইপারগ্লাইসিমিয়া। ঠিক আছে, বোঝা গেল এটা। এইভাবে আমরা HbA1c থেকে মাপতে পারি যে তার গত 2-3 মাসের গড় কিরকম অবস্থায় ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে বলি আমরা সুগার ফল হয়ে গেছে, তার মানে তার ব্লাডে না ওই গ্লুকোজের লেভেলটা হাইপো হয়ে গেছে, কমে গেছে কোনো কারণে, দ্যাট ইজ হাইপো। এবং সুগার ফল করে যাওয়া এই ঘটনা, যেহেতু তুমি হাইপার গ্লাইসিমিয়াটা বললাম, তাই হাইপো কথাটাও তোমাদেরকে বলে রাখলাম, যে সুগার ফল করে গেছে, সুগার ফল করে গেছে মানে যে নর্মাল রেঞ্জটা ছিল, ওষুধ খেয়ে হোক বা ডায়েট কন্ট্রোল করবে, যে কোনো কারণেই হোক, সেই রেঞ্জটাও ফল করে গেছে। হ্যাঁ, তার সেটা হচ্ছে মানে এর থেকেও কমে যায় যখন, তখন পেশেন্ট কিন্তু ডিজি, অজ্ঞান হয়ে যেতে পারে, হাত পা মুখ বেঁকে যেতে পারে, থরথর করে কাঁপতে পারে, দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিয়া। এই কথাটা আমি একটু বলে রাখলাম তোমাদের। আচ্ছা, এইবার এটা তোমাদের বই থেকেই তুলে আনা। ডায়াবেটিস বিভিন্ন রকমের হতে পারে, ইনসুলিন নির্ভর বা টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ ইনসুলিন অগ্নাশয়ের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিনটা নির্গত হয়, কোনো কারণে ওই বিটা সেলটা ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, অগ্নাশয়ের ওই বিটা সেল ড্যামেজ, ইনসুলিন ভালো করে প্রডিউসড হতে পারছে না, তৈরি হতে পারছে না, অথবা কোনো না কোনো কারণে
ইনসুলিন বডিতে তৈরি হতে পারছে না, সেই কারণে সে গিয়ে সুগারকে ইউটিলাইজ করাতে পারছে না বডিকে, তার ফলে একটা ডায়াবেটিস দেখা দিচ্ছে, সেটা হচ্ছে টাইপ 1 বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস। ইনসুলিন নিরপেক্ষ বা টাইপ 2 ডায়াবেটিস, এক্ষেত্রে কি হয়, ইনসুলিন তৈরি হলো কিন্তু সে সেই সেলটায় গিয়ে কাজ করতে পারলো না, অর্থাৎ ডাইজেশনটা যে মেটাবলিজমটা যে সে করাবে সেই রিসেপ্টরটাই ইনসুলিনটাকে নিতে পারলো না, তখন ইনসুলিন আছে কিন্তু তা সত্ত্বেও ইনসুলিনটা কাজ করতে পারছে না বলে, টার্গেট সেলে গিয়ে কাজ করতে পারছে না বলে সেটা ডায়াবেটিস তৈরি করবে, সেটা হচ্ছে ইনসুলিন নিরপেক্ষ অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস। হ্যাঁ, যখন আমরা ওবেসিটি পড়েছিলাম তখন আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের কথা পড়েছিলাম, যখন ইনসুলিন তৈরি হলেও ওবেসিটির কারণে কাজ করতে না পারার জন্য টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস তৈরি হয়েছে। ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলিটাস, যেটাকে বলছি MRDM, এটা যখন খুবই মানে একদম খেতে পায় না, কোনো খাবার দাবার নেই, তখন কিন্তু তার শরীরে এই ডায়াবেটিসটা দেখতে পাওয়া যায়। মানে দুরকম ক্ষেত্রেই দেখা যায়, আমি তোমাদেরকে এটা মেনশন করা হয়নি। ম্যাল নিউট্রিশন কথাটার মানে হচ্ছে যখন সে একদম খেতে পাচ্ছে না অথবা সে প্রচুর খেয়ে ফেলছে, মানে একদম সে রোগা হয়ে গেছে, অপুষ্টি নয়, আমি বলছি অপপুষ্টি। অপুষ্টি মানে নেই, পুষ্টি নেই, মানে ভুলভাল, মানে সে ইদার একদম কম অথবা প্রচুর বেশি, মানে সে ইদার ওবেস একদম মোটা হয়ে গেছে, সেটাও যেমন অপপুষ্টি, আর কিছু খেতে পারছে না, আন্ডারওয়েট হয়ে যাচ্ছে, সেটাও অপপুষ্টি, এটা ম্যাল নিউট্রিশন। তার খেতে পাওয়া বা অতিরিক্ত খাওয়া, এই দুটো যখন ডায়াবেটিসটাকে মেলিটাসটাকে ঘটাচ্ছে ঘটনাটা, সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন বা অপপুষ্টি সংক্রান্ত ডায়াবেটিস মেলিটাস। গর্ভাবস্থার ডায়াবেটিস, যেটাকে আমরা বলছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস অর GDM, এক্ষেত্রে বলি জেস্টেশনের টাইমটা যখন প্রেগনেন্সি থাকে তখন অনেক হরমোন চেঞ্জ হয়, এই হরমোনাল চেঞ্জেস এর কারণে বা তখন মাকে প্রচুর পরিমাণে খাবার খেতে হয়, এই বিভিন্ন জিনিসের প্রভাবে একটা ডায়াবেটিস মেলিটাস হয়, যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এই 4 রকমই এখানে তোমাদের বইতে দেখানো আছে। আমি আরেকটা ডায়াবেটিসের কথা তোমাদের উল্লেখ করি, সেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস, যেটা বাচ্চাদের হয়। বাচ্চাদের হলে আমরা সেটাকে বলছি জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস, প্রেগনেন্সিতে হলে সেটাকে আমরা বলছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এই টার্মস দুটো তোমরা মনে রাখবে। নেক্সট স্লাইড। এই দেখো, এই টাইপ 1 আর টাইপ 2টা এবার এখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা কিসের ছবি কেউ জানে? এটা হচ্ছে প্যানক্রিয়াসের ছবি। হ্যাঁ, এটা হলো প্যানক্রিয়াস, যেখান থেকে বিটা সেল থেকে যখন ইনসুলিনটা তৈরি হচ্ছে, এই প্যানক্রিয়াসের মধ্যেই সেই সেলটা আছে। এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হলো, সে এখানে গেল, ইনসুলিন রিসেপ্টর দেখো ইনসুলিনটাকে নিল, এই যে এটা গ্লুকোজটাকে সেল অব্দি পৌঁছে দিল এবং সেল সেটাকে ইউজ করতে পারছে। ইনসুলিন রিসেপ্টর প্রপারলি সে কাজ ফাজ করছে এবং এটা ইউজ হয়ে যাচ্ছে, গ্লুকোজটা ইউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার টাইপ 1 ডায়াবেটিস কি হচ্ছে, গ্লুকোজ গুলো ঘুরছে, এখানে ঢুকতে পারছে না ভেতরে। এই দেখো রিসেপ্টরটা বসে আছে, এটা দরজাটা বুঝতে পারছো, দরজাটা এই যে দরজাটা খুলে তখন গ্লুকোজটা ভেতরে ঢুকে গেছিল, দরজাটা খুলছে না, কি করে খুলবে? এখান থেকে তো কোনো ইনসুলিনই তৈরি হয়নি, কে নিয়ে গিয়ে ওর মধ্যে ঢোকাবে? সেলের মধ্যে ঢুকতে পারছে না, তাই সেই জন্যে গ্লুকোজ গুলো রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে আছে। যখন আমি ব্লাড টেস্ট করছি তখন দেখছি রক্তে প্রচুর গ্লুকোজ পড়ে আছে, ইনসুলিন নেই, কাজ হচ্ছে না, ডায়াবেটিস মেলিটাস তৈরি হয়ে গেছে। ডি ফর ডায়াবেটিস, এম ফর মেলিটাস। আবার টাইপ 2 এর ক্ষেত্রে কি হলো, এই প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করলো, গ্লুকোজ এখানে এই যে ইনসুলিন, এগুলো এই ব্লু ব্লু গুলো ইনসুলিন, আর এই বেগুনি বেগুনি গুলো হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটাকে প্যানক্রিয়াস এবার ইনসুলিনের মাধ্যমে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ইনসুলিন রিসেপ্টরটা এ কিন্তু ঠিকঠাক করে কাজ করছে না, সেল কিন্তু এই গ্লুকোজটাকে নিতে পারছে না, সেল ফেল টু রেসপন্ড টু ইনসুলিন প্রপারলি, সেল বুঝতেই পারছে না বা নিতেই পারছে না এটাকে ইউজ করার জন্য বা ইউটিলাইজ করার জন্য, সেল অ্যাকসেপ্ট করতে পারছে না বলে এটা বাইরে পড়ে আছে। ইনসুলিন বলছে এটাকে নাও, কিন্তু সেল নিতে পারছে না, বাইরে পড়ে আছে, ব্লাডের মধ্যে রয়ে যাচ্ছে,
তখন আবার তৈরি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? ডায়াবেটিস মেলিটাসটা কেন হচ্ছে, টাইপ 1 টাইপ 2 টা আশা করি এই ছবিটার মাধ্যমে ক্লিয়ার। গ্লুকোজ, ইনসুলিন, ইনসুলিন রিসেপ্টর, এই যে সেল, প্যানক্রিয়াস ইনসুলিন দিচ্ছে, এই গ্লুকোজ গুলো ঘুরছিল, ইউজ করতে পারছে, এখানে ইউজ করতে পারছে, এখানে ইউজ করতে পারছে না কেন? ইনসুলিন নেই তাই ঢুকতে পারছে না। আবার এখানে ইনসুলিন আছে কিন্তু রিসেপ্টর কাজ করছে না ওটাকে নিয়ে ইউটিলাইজ করার জন্য, সেই কারণে বাইরে পড়ে আছে এবং ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 টাইপ 2 তৈরি হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, কজেস অফ ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আমি ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম, তবু একবার তোমাদের বলে দিই। এই দেখো, এইটা দিয়ে ব্লাড সুগারটাকে টেস্ট করা হয়, এটা আধুনিক যন্ত্র। এই ব্লাডটা এখানে এক ফোঁটা দেওয়া হয় এবং এখানে মেজার করে বলে দেয় যে মানটা কত রয়েছে। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, ডিস্ট্রাকশন অফ ইনসুলিন প্রডিউসিং বিটা সেলস অফ দ্য প্যানক্রিয়াস, অটো ইমিউন, কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেই জন্য ইনসুলিন তৈরি হতে পারছে না, তৈরি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, insulin resistance to muscle tissue, liver and fat cells, increased in body weight, যখন কখন রিসেপ্টর গুলো কাজ করছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স টু মাসল টিস্যুস, ইনক্রিজড ইন বডি ওয়েট, যখন ওবেসিটি হয়ে যাচ্ছে। আমি বারবার বলছিলাম যে কিভাবে রিলেটেড, আমি বলবো এই যে এটা। ডিক্রিজ ইন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি করে না, চুপ করে বসে থাকে, তার কোষও চুপ করে বসে আছে, কোনো কাজই সে করতে পারছে না। হেরিডিটারি ফ্যাক্টর, বারবার বলি যে জিন, হেরিডিটি সবসময় সমস্ত রোগকে ঠিক সঙ্গে করে বয়ে নিয়ে আসে, সেই ব্যবস্থাপনাটাকে এও নিয়ে আসে। হেরিডিটারি ফ্যাক্টরও কিন্তু একটা অন্যতম কারণ যে ওর সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে, রোগের কারণ। এটা তোমার বই থেকে নেওয়া। এই যে আমি যেটা মেশিনটার কথা বলছিলাম, এইভাবে ব্লাডটা এই একটা আঙুলের মধ্যে এইভাবে প্রিক করা হয়, প্রিক করে এই এক ফোঁটা ব্লাড এখানে একটা স্ট্রিপ থাকে তার মধ্যে ফেলা হয়, তারপর এই স্ট্রিপটাকে এই মেশিনটার মধ্যে দিলে সেই মেশিনটা আমাকে মেজার করে বলে দিতে পারে যে আমার এখন ব্লাড গ্লুকোজটা কত রয়েছে। এই যে এটা। এবার হচ্ছে রোগের কারণ, কি কি কারণে এই রোগটা হয়। বাবা অথবা মা ডায়াবেটিস আক্রান্ত হলে পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে জীবাণু সংক্রমণ, কি কি জীবাণু, ভাইরাল, হেপাটাইটিস, মামস হতে পারে, কারোর ভয়ঙ্কর চিকেন পক্স হয়েছে হয়তো। এই ঘটনাগুলো ঘটলে ইনসুলিন উৎপাদনকারী বিটা সেল নষ্ট হয়ে যায়, ফলে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে এবং ডায়াবেটিস মেলিটাস দেখতে পাওয়া যায়। অতিপুষ্টি এবং স্থূলতা এই রোগের অন্যতম কারণ। যারা সরল শর্করা জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খায় এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করে তারা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। সরল শর্করা মানে শর্করাটা বা কার্বোহাইড্রেটটা কোনোভাবেই কমপ্লেক্স নয়। খুব সাধারণ উদাহরণ দিয়ে বলি, আটার রুটি আর ময়দার রুটি। ময়দার রুটি যার মধ্যে কোনো ভুসি নেই, সাদা সাদা সুন্দর রুটি। আটা রুটি একটু ভুসি সমেত, যে আটা মানে কম থেকে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আটা, সেটা হচ্ছে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কেন না, তার মধ্যে ওই তন্তু জাতীয় জিনিসটা মিশে আছে এবং ওই রুটিটা হজম হতে কিন্তু আমার বডিতে টাইম লাগে। ধীরে 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 সে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আস্তে 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 সে হজম হতে থাকে। কিন্তু যখন আমি ময়দা নিচ্ছি তখন কিন্তু তার মধ্যে কোনো কমপ্লেক্স কোনো জিনিস নেই, একদম ওই ময়দা রুটিটা খাচ্ছি এবং হুহু করে হজম হচ্ছে ওটা, সেই জন্য সেটা হচ্ছে সরল শর্করা, কমপ্লেক্স শর্করা নয়। ময়দার রুটি আর আটার রুটি, এটা মনে রাখবে। সরল শর্করা ময়দা, হ্যাঁ। চর্বি জাতীয় খাবার, প্রচন্ড তেল, মাংসের চর্বি, ভীষণ অতিরিক্ত কি বলবো ফ্যাট সমেত দুধ, এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাবার। অতিরিক্ত খাদ্য গ্রহণ করা, প্রচুর খাচ্ছে, প্রচুর, অত খাবার মানে প্রয়োজন নেই খাচ্ছে, তারা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। বারে বারে খাচ্ছে, যখন যা পাচ্ছে খাচ্ছে, দ্যাট ইজ অতিরিক্ত খাদ্য গ্রহণ। কায়িক পরিশ্রমের অভাব এই রোগ ডেকে আনে। বর্তমান জীবনযাপনে মানসিক চাপ এবং উদ্বেগ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তোলে। মানসিক চাপ এবং উদ্বেগ নিয়ে তোমাদের আগের ভিডিওতে স্ট্রেস ফ্যাক্টর গুলো নিয়ে বলা হয়েছে যে কিভাবে হরমোনাল মানে ইস্যুস গুলো আমাদের শরীরটাকে খারাপ করে দিচ্ছে, মানসিক চাপ এবং উদ্বেগ। এই হলো রোগের কারণ, এই কারণগুলো তোমাদের বইতে আমরা রেখেছি। রোগের লক্ষণ দেখো, তিনটে নাম, পলিডিপসিয়া, পলিইউরিয়া, পলিফেজিয়া। মনে রাখবে, পলিডিপসিয়া বারে বারে জল তেষ্টা পাবে, পলিইউরিয়া বারে বারে মূত্র ত্যাগ করার মনে হবে যে বারবার যেন আমার মনে হচ্ছে আমার টয়লেট পাচ্ছে। খাদ্য গ্রহণের ইচ্ছা অতিরিক্ত বেড়ে যাওয়া, বারবার মনে হবে আমি একটু কিছু খাই, দ্যাট ইজ পলিফেজিয়া। দেহের ওজন হঠাৎ কমে যেতে থাকা। তখন কি হয়, ইনসুলিন আর গ্লুকাগন দুটো ফ্যাক্টর কিন্তু এই ডায়াবেটিস মেলিটাসটাকে কন্ট্রোল করে, হ্যাঁ। তো
ওই গ্লুকাগনের প্রভাবে কিন্তু দেহের ওজন হঠাৎ করে কমে যেতে থাকে, সহজেই ক্লান্ত লাগতে থাকা, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। প্রচন্ড ফ্যাটিগ আসে, খুব বিরক্ত হয়ে যায়, খিটখিটে হয়ে যায় রাদার, ক্ষত সারতে দেরি হওয়া, কোনো ঘা বা কোনো কিছু হলে সেটা সারতে প্রচন্ড সময় লাগে। এবং ডায়াবেটিস রোগীদের জানো তো মানে পায়ের ক্ষত ব্যাপারটাকে ভীষণ ভয় পাওয়া হয়, এবং এদের ডায়াবেটিক ফুট বলে একটা রোগ হয়, পায়ের তলায় ঘা হয়, সেই ঘা কিন্তু সারতে চায় না। এমনও ঘটনা ঘটে সেই ঘা যেহেতু এর একটা লক্ষণই হলো কোনো ঘা হলে সহজে সারতে চায় না, প্রচন্ড সুগার তো বেড়ে থাকে, তো ওই ঘা কিছুতেই সারতে চায় না, সেই কারণে কখনো কখনো দেখা যায় অ্যাম্পুটেশন করতে হয়, পাটা কেটেই বাদ দিয়ে দিতে হলো। ক্ষত সারতে দেরি হওয়া এবং ত্বকে জীবাণু সংক্রমণ, বারবার কোনো না কোনো স্কিন ডিজিজে আক্রান্ত হওয়া, একটা খসখসে ভাব হয়ে যাওয়া, কুটকুট করা, এই জীবাণু সংক্রমণের ঘটনাটাও বারবার এই ডায়াবেটিস মেলিটাস হলে দেখতে পাওয়া যায়। এই হলো রোগের কারণ এবং রোগের লক্ষণ। কমপ্লিকেশনস, ডায়াবেটিস মেলিটাস ও একা একা কখনো আসে না, ও আসে আমাদের শরীরের মধ্যে জাঁকিয়ে বসে, তারপরও ধীরে ধীরে সব রোগ জ্বালাকে ডেকে আনে। কিরকম? হার্টের প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়, ডায়াবেটিক ফুট হয়, পায়ের প্রবলেম হয়, নার্ভের প্রবলেম হয়, সমস্ত 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 সব ধরনের প্রবলেম ও ধীরে ধীরে ডেকে আনতে থাকে। হার্ট, লাংস, কিডনিও কিচ্ছুকে ছাড়ে না। যদি এই ডায়াবেটিস মেলিটাস আনকন্ট্রোলড, আনট্রিটেড অবস্থায় রয়ে যায়, সমস্ত রোগ ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধতে থাকবে এবং মৃত্যুর পথে এগিয়ে যাবে। কি কি? লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলিটাস ক্যান স্লোলি ডেভেলপ দ্য ফলোইং: কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের প্রবলেম; ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনি প্রবলেম করে দিচ্ছে, নেফ্রো কথাটার সঙ্গে কিডনির একটা সম্পর্ক আছে; ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখ খারাপ করে দিচ্ছে; ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ ড্যামেজ করছে; স্কিন ইনফেকশন বললাম; ডিপ্রেশন; অ্যালঝাইমার্স ডিজিজ, কন্টিনিউয়াস লাগাতার যদি এটা হতে থাকে তাহলে ধীরে ধীরে তার মানসিক রোগ, অ্যালঝাইমার ডিজিজ, হাত পা কাঁপা, সব কথা ভুলে যাওয়া, অ্যালঝাইমার ডিজিজের যা যা রোগ, এই অ্যালঝাইমার্স ডিজিজ কিন্তু লং টার্ম ডায়াবেটিস মেলিটাসের প্রভাবে হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবেই, টার্মস গুলো তোমরা মনে রাখবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, এই টার্মস গুলো তোমরা মনে রাখবে। হ্যাঁ, নেফ্রো তার সঙ্গে কিডনি রিলেটেড, রেটিনা তা আই রিলেটেড, নিউরন সেটা নার্ভ রিলেটেড। হ্যাঁ, এইভাবে মনে রাখবে যে লং টার্ম ডায়াবেটিস মেলিটাস আমাদের কি কি কমপ্লিকেশনকে ডেকে আনতে পারে, এবং যদি ব্যাপারটা আনট্রিটেড হয়ে যায়, আমরা যদি ব্যাপারটা নিয়ে কনসিয়াস না হই, যেটাকে ঠিক জায়গায় না রাখতে পারি, তাহলে সে আমাকে কোথায় নিয়ে চলে যেতে পারে। এটা কিন্তু একটা ভীষণ সিভিয়ার মানে লাইফস্টাইল ডিসঅর্ডার ডায়াবেটিস মেলিটাস, যেটা এখন প্রায় প্রত্যেকের কাছেই দেখতে পাওয়া যাচ্ছে, কায়িক শ্রমের অভাবে, অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রভাবে এবং বাজে জীবনযাপনের কারণে। বাবা মায়ের কাছ থেকে হেরিডিটারি ফ্যাক্টর হিসেবে তো আসেই, কিন্তু আমাদেরও জীবনযাপনটা ঠিকঠাক নয়, সেই কারণে কিন্তু এটা ত্বরান্বিত হচ্ছে বা একদম পজিটিভলি হচ্ছে। এই হলো ডায়াবেটিস মেলিটাস। নেক্সট দেখো, তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ডিজিজের ব্যাপারে আমরা একটু আলোচনা করছি, সেটা হচ্ছে ক্যান্সার, যেটা এখন একটা সর্বগ্রাসী ভূমিকা পালন করছে আমাদের জীবনে। আচ্ছা, ক্যান্সার কি? তোমরা এটুকু জানো প্রত্যেকে, ক্যান্সার হলে আর কেউ বাঁচে না। হ্যাঁ, বাঁচেন না। সেই ক্যান্সার পরবর্তীকালে বডির প্রত্যেকটা সেলকে ড্যামেজ করতে করতে বাড়তে বাড়তে পুরো বডির দখল নিয়ে, এবং সেটাকে সারানোও যায় না, সেটাকে কোনোভাবে ঠিক করা যায় না, মিউট করা যায় না, সে কারণে সেটাই আস্তে আস্তে আমাদের পুরো শরীরকে খেয়ে ফেলে, এবং আমরা অবশ্যই এই ডিজিজটায় আক্রান্ত হলে সেখান থেকে আর বাঁচতে পারি না। ক্যান্সার বিষয়টা কি? কেন ক্যান্সার হয়? এই কেনর উত্তরটা খুব অজানা। কেন হয় অজানা ঠিক বলবো না, প্রচুর প্রভাব আছে, প্রচুর প্রভাবকের কারণে ক্যান্সার আমাদের শরীরে থাবা বসাচ্ছে। তার মধ্যে পরিবেশগত প্রভাব, জীবনযাপনের অস্বাভাবিকত্বের প্রভাব, এগুলো কিন্তু প্রধান কারণ। এগুলো আগে বারবারই আমরা শুনি, আগে এত ছিল না, এখন হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ পরিবেশগত প্রভাব এবং আমাদের জীবনযাপনের একটা অসামঞ্জস্যতা, একটা অস্বাভাবিক চালচলনের প্রভাবে এই ক্যান্সারটা আমাদের প্রত্যেকের কাছেই এসে ধরা দিচ্ছে। ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ধরো তোমার আমার সেল নর্মাল, বা কেউ, আমরা অনেক সময় লক্ষ্য করি যে তিনি জানেনই না যে তিনি এত বছর ধরে ক্যান্সারটাকে বয়ে বয়ে নিয়ে আসছিলেন, এবং যখন আলটিমেট সিমটমস দেখা দিচ্ছে, যখন ধরা পড়ছে, তখন হয়তো ওটা ওনার থার্ড বা ফোর্থ বা একদম আলটিমেট স্টেজ, যখন ট্রিটমেন্ট স্টার্ট করা হলো এবং উনি পুরোপুরি মারা গেলেন,
চলে গেল। তো আমরা কেউই জানি না আমরা কখন ওটার দ্বারা ট্রিগার্ড হয়ে যাব। তো এই বিষয়টা এত একটা নর্মাল জায়গা থেকে, যেটা নর্মাল সেল, আমাদের শরীরে যে কোষগুলো আছে নর্মাল কোষ, কিন্তু কোনো না কোনো প্রভাবকের কারণে, কোনো না কোনো ইরিট্যান্টের কারণে, তার কজগুলো আমরা তোমাকে পরে দেখাচ্ছি আমি, কোনো না কোনো প্রভাবক বা ইরিট্যান্টের কারণে আমাদের ওই নর্মাল সেলটাই ওই কার্সিনোজেনিক এফেক্টে, কার্সিনোজেনিক মানে ক্যান্সার ওরিয়েন্টেড যে সমস্ত জিনিস, কার্সিনোজেনিক এফেক্টে ক্যান্সার সেল হয়ে গেল। এইবার ক্যান্সার সেল হয়ে যাওয়ার পর ওটা এত দ্রুততার সঙ্গে বাড়তে থাকে, ক্রমাগত বাড়তে 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 বাড়তে, এবং সেখান থেকে আবার আলাদা করে বেরিয়ে সারা শরীরে সে ছড়িয়ে পড়তে থাকে, পুরো শরীরটাকেই সে ধরে ফেলতে থাকে, প্রত্যেকটা অর্গ্যানকে সে ধরে ফেলতে থাকে, এবং আস্তে 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 সেটা মানে পুরো ড্যামেজের দিকে, ধ্বংসের দিকে, নষ্টের দিকে এগিয়ে নিয়ে চলে। তোমরা এখানে একটা ছবি দেখো এবং একটা কথা লেখা আছে এখানে, দেখো, আনকন্ট্রোলড সেলুলার গ্রোথ অ্যান্ড মেটাস্ট্যাসিস। দেখতে পেয়েছো? আনকন্ট্রোলড সেলুলার গ্রোথ, সেল থেকে সেলুলার আনকন্ট্রোলড গ্রোথ। এ দেখো, এটা একটা নর্মাল সেল, হ্যাঁ, এটা একটা সুস্থ সেল ছিল, তো সেটা হঠাৎ করে এই সেলটা চেঞ্জ হয়ে গেল। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা অ্যাবনর্মাল ক্যান্সার সেল। এটা কিসের কি কারণে হলো? এটা অনেক কারণে হতে পারে। ধরো যে কোনো টাইপ কার্সিনোজেনিক এজেন্টের প্রভাবে হতে পারে, এনি কাইন্ড অফ কার্সিনোজেনিক এজেন্ট। সেটা কোনো রেডিয়েশন হতে পারে, সেটা আমাদের খাওয়া দাওয়ার থেকে দিনের পর দিন ডিপোজিট হতে হতে কোনো একটা সময় অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে হতে পারে, এনি, যখন যেভাবে খুশি। এইবার সেটা কিন্তু বাড়ছে, একটা থেকে সে দুটো হলো, দুটো থেকে সে 5টা 7টা হলো, তারপর সে মোটামুটি একটা টিউমারের মতো ফর্ম করে নিল। দেখছো, এইটা যখন সে ফর্ম করে নিল, তারপর এবার কি হচ্ছে, এইটা এবার ছড়াচ্ছে, একটা গোটা লাম্প ফর্ম করেছে, এরা দুজন বেরিয়ে পড়লো, বাকি শরীরে যেখানে যা আছে সেগুলোকে ধরবে বলে। এই যে ডিটাচমেন্ট অফ ক্যান্সার সেল টু আদার টিস্যু, এই যখন ডিটাচড হয়ে যাচ্ছে এই ক্যান্সার সেলটা, হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস মানে ছড়িয়ে পড়া। এটা সেলুলার গ্রোথটা আনকন্ট্রোলড হলো, কার্সিনোজেনিক এজেন্টের প্রভাবে একটা নর্মাল সাধারণ সেল সেটা ক্যান্সার সেলে পরিণত হলো, তারপর সে একটা র্যাপিড গ্রোথ নিতে শুরু করলো, করে মেটাস্ট্যাসিস ঘটানো শুরু করলো, বড় হলো, সেখান থেকে ছেড়ে এলো, ছেড়ে এসে সে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এইভাবে হু হু করে বাড়তে থাকে ক্যান্সার সেল, এবং সেটাকে আমরা আর কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। ক্যান্সার ডেভেলপমেন্ট প্রসেস, এটা আমি আরেকটা ছবি দিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্রেন ক্যান্সার। এ দেখো, ব্রেনের নর্মাল সবকিছু ছিল, তো এইখানে কিন্তু ছোট্ট করে একটা গ্রোথ হয়ে গেছে, এরকম দেখতে, দেখেছো? সেলগুলো কিন্তু নর্মালি ছিল, জেনেটিক চেঞ্জেস হচ্ছে কোনো না কোনো কারণে, হেরিডিটারি চেঞ্জেসও হতে পারে, পরিবেশের কোনো প্রভাবকের দ্বারাও চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়ে গেল, এইটা চেঞ্জ হয়ে এই হয়ে গেল, বাড়ছে বাড়ছে, এই ক্যান্সারাস সেল ডিভিশন, টিউমার হলো, এবার এটা এখান থেকে ছড়িয়ে গেল, পুরো ব্রেনটাকেও আস্তে আস্তে খেয়ে নেবে এবং নষ্ট করে ফেলবে। এইটা হচ্ছে ক্যান্সার ডেভেলপমেন্ট প্রসেস, এবং এই অর্গান থেকে অন্যান্য অর্গানেও কিন্তু ইজিলি ছড়িয়ে যেতে পারে। যখনই এই সেল একবার কোনো চেঞ্জেস এর কারণে এই জায়গায় চলে যায়, এর ডিভিশন এবং মেটাস্ট্যাসিস সাংঘাতিক ভাবে আনকন্ট্রোলড হয়ে যায়। মেজর রিস্ক ফ্যাক্টরস অফ ক্যান্সার্স। কেন হয় কেন হয় কেন হয় আমরা কেউ জানি না যে কখন আমাদের মধ্যে এটা ঘটে যাবে। একটা হতে পারে ডিরেক্ট কোনো একটা ট্রিগার্ড হয়ে গেলাম কোনোভাবে, ধরো কোনো ল্যাবে কাজ করছি, কোনো রিয়েজেন্ট আমার শরীরের মধ্যে ঢুকে গেল, আমি বুঝতে পারলাম যে ও নষ্ট করে ফেলবে, অথবা পরমাণু বোমা বিস্ফোরণ, বুঝতেই পারছি যে ওখান থেকে আমাদের শরীরে, বা রেডিয়েশন হচ্ছে কোনো একটা মানে রে রেডিয়েশন, এগুলো থেকে আমি বুঝতে পারছি যে ও তো আমার শরীরে লাগছেই, আস্তে আস্তে আমার ক্যান্সার সেল ডেভেলপ করবে, এগুলো আমরা হয়তো ডিরেক্ট বুঝতে পারলাম। কিন্তু এই যে আমার জীবনযাপনের জন্য, আমার লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য আমার যেই ঘটনাগুলো ঘটতে পারে, সেটা কিন্তু আমরা এখনো অব্দি অনেকে ভাবতে পারি না। যা পলিউশন চারদিকে, বাতাসে, জলে,
যে কোনো জিনিস, বা এই যে এত কীটনাশক, এত সার, এত প্রভাবকের মাধ্যমে এত সবজি খাবার দাবার উৎপাদন হচ্ছে আমাদের বডিতে, সেগুলো দিনের পর দিন ডিপোজিট হচ্ছে অল্প 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 করে, হতে হতে তো সে তার একটা তো প্রকাণ্ড আকার আছে, তার তো একটা সুদূর প্রসারী প্রভাব আছে। তারাই হয়তো গিয়ে আমাদের সেই সেলটাকে ক্যান্সার সেলে পরিণত করে দিচ্ছে, নর্মালটাকে। অথবা ধরে নাও এই যে ডেয়ারি প্রোডাক্ট গুলো বা যে কোনো খাবার আমরা খাচ্ছি, হ্যাঁ এটার মানে কিন্তু এটা নয় যে আমি এটা তো কখনো বলতে পারি না যে আমরা আর খাবার নেবো না, বাতাসে এত পলিউশন আমরা তো আর নিঃশ্বাস নেবো না, তা হতে পারে না। বাট এগুলো প্রভাবক হিসেবে বর্তমান যুগে দায়ী হয়ে দাঁড়াচ্ছে। বাতাস থেকে এত বেশি পলিউটেড জিনিস আমার শরীরে এসে ঢুকছে, সেটা কলকারখানার ধোঁয়া বলো, বাতাসের দূষণ বলো, যে কোনো কিছু, অথবা খাবার দাবার যা খাচ্ছি সেখান থেকে এমনই আনন্যাচারাল কিছু জিনিস আমার বডিতে এসে ঢুকছে, তারা দিনের পর দিন ডিপোজিটেড হতে 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 আমাকে এই অঙ্কোজিনের দিকে, মানে অ্যাক্টিভেটেড অঙ্কোজিন তখন আমার প্রকাশিত হয়ে পড়ছে আর কি। অথবা ধরে নাও এই যে পোলট্রি, এখন তো সবই তৈরি হচ্ছে, ডিমও তৈরি হচ্ছে, মাংসও তৈরি হচ্ছে, কিছু করার নেই, আমাদের এখন প্রচুর জনসংখ্যা, লোকজনকে খেতে দিতে হবে। বিভিন্ন রকম ওষুধ ইনজেক্ট করা হচ্ছে তাদের শরীরে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, যে খাবারগুলো দেওয়া হচ্ছে সেগুলো আর্টিফিশিয়াল খাবার, তারা খুঁটে খাচ্ছেন, ওদেরকে দেওয়া হচ্ছে। সমস্ত জিনিসের মধ্যেই ছোট 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 করে বিভিন্ন প্রভাবক রয়ে যাচ্ছে, যেগুলো কখন আমাদেরকে ক্যান্সারের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা কিন্তু কেউ কখনো বুঝতে পারছি না। এটা হয়তো পরোক্ষভাবে, যেটা আমরা একেবারেই বুঝতে পারছি না, কিন্তু আমরা নিজেরাও জানি না কে কবে সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবো। তবে হ্যাঁ, যদি আমি বডির ইমিউন সিস্টেমকে ভালো রাখতে পারি, যদি আমার লাইফস্টাইলটা সুন্দর হয়, আমার প্রত্যেক দিনের ঠিক মতো খাওয়া দাওয়া, আমার ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং হয়, অথবা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যদি আমরা যাই, শরীরকে সুস্থ রাখতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা ব্যাপারটাকে আটকাতে পারি, বা যে দ্রুততার সঙ্গে আমাদের উপর থাবাটা বসাতো সেই দ্রুততাটাকে আমরা হয়তো একটু কমিয়ে আনতে পারি। জেনেটিক্স, হেরিডিটারি ফ্যাক্টর একটা, এনভায়রনমেন্ট, পরিবেশের কথা বললাম, ক্রনিক ইনফ্ল্যামেশন, দিনের পর দিন একটা হয়তো কোনো জায়গায় ঘা হয়ে রয়েছে, ধরে নাও এখানে একটা পেটের পাকস্থলীর ছবি দেওয়া, কারোর গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়ে আছে বা ঘা হয়ে আছে একটা, বা ওপেন উন্ডি ধরো একটা হাতে বা কোথাও একটা ওপেন উন্ড, দিনের পর দিন ওই ঘাটা হয়ে আছে, কিন্তু সেটাকে না সারিয়ে ওই ঘাটাকে ফেলে রাখা হচ্ছে, বডি নিজেও সারাতে পারছে না, আর আমি এতই অত্যাচার করছি, এমনই কাণ্ড করছি যে ওই ঘাটা রয়ে যাচ্ছে, সেটা কিন্তু দিনের পর দিন থাকতে 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 সেটা কিন্তু পচতে শুরু করবে, ক্যান্সার হয়ে যাবে। রেডিয়েশন এক্সপোজার, যেটার কথা আমি বললাম, কসমেটিক্স, বিভিন্ন ধরনের কসমেটিক্স আমরা এখন ইউজ করি, তার থেকেও কোনো না কোনো কিছু আমাদের হয়ে যেতে পারে। পুয়ার গাট হেলথ, পেটের কন্ডিশন ভালো নয়, সেই পেট খারাপ, পেট ব্যথা, পেটের গোলমাল, ডাইজেশন নেই, এসব কারণেও আমাদের এটা হতে পারে। আনহেলদি মেটাবলিজম, মেটাবলিজম যদি উল্টো পাল্টা হয়, ঠিকঠাক না হয়, তাহলে হতে পারে স্ট্রেস, ভেরি ইম্পর্টেন্ট। এর হরমোনাল ভূমিকাগুলো আমি আগেই বলেছি, অত্যধিক স্ট্রেসের মধ্যে আছে, হরমোন অল টাইম ইমব্যালেন্সড হয়ে আছে, সেখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অ্যালকোহল এবং মোস্ট ইম্পর্টেন্ট ওবেসিটি, এইগুলো আমাদেরকে ক্যান্সারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এগুলো ভীষণ রিস্ক ফ্যাক্টরস অফ ক্যান্সার। ক্যান্সার অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এটা ইম্পর্টেন্ট। আমরা এখন সোশ্যাল ওয়েলবিং করছি, এটা বুঝতে পারলাম যে ক্যান্সার আমাদের কেন হতে পারে, এবার তার সঙ্গে সোশ্যাল ওয়েলবিংটা কিভাবে জড়িয়ে থাকে। আশেপাশের কোনো একটা লোকের এখন এমনই একটা ট্যাবু হয়ে গেছে, কারণ ক্যান্সার হয়েছে, সবাই জানি এটা ছোঁয়াচে নয় বা এটার কোনো রকম সুদূর প্রসারী এফেক্ট নেই, তবুও কিন্তু মানুষ একটু মিশতে, কাছাকাছি যেতে, খাবার খেতে বা খুব সাধারণভাবে তার সঙ্গে মেলামেশা করতে একটু ভয় পায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা আইসোলেশনের ম্যাটার কাজ করে। আবার অনেকে এটাও ভাবেন যে উনি তো অসুস্থ আছেন, ওনার রেস্টের দরকার বা ওষুধ চলছে, এখন ওনাকে বিরক্ত না করাই শ্রেয়, এটাও মনে করতে পারেন। অথবা ওষুধের প্রভাবে, কেমোথেরাপির প্রভাবে, বিভিন্ন প্রভাবকের প্রভাবে তার চুল উঠে যায়, তার আইব্রোটা হয়তো নষ্ট হয়ে গেছে, নেই, চুল নেই, বাচ্চারা হয়তো তাকে দেখে হাসছে, বড়রাও কেউ কেউ সহানুভূতিশীল হন না সব সময়, তো তার একটা প্রভাব তো তার মনের ওপরে, শরীরের ওপরে থাকে। কেউ কেউ সেই প্রভাবটা মাথার চুল ছাড়া হয়েও বেরিয়ে আসতে পারে, কেউ কেউ সেই প্রভাবটাকে কাটাতে পারেন না, আইসোলেটেড হয়ে যান, কারো চেহারা ভীষণভাবে ভেঙে যায়, কারো গায়ে কালো কালো প্যাচ পড়ে যায় ওষুধের প্রভাবে। তো সেই কারণে এই অবস্থায় আমি সমাজের মুখ দেখাবো কি করে, মিশবো কি করে, এই বিষয়গুলো কিন্তু তার ভালো থাকাটাকে হ্যাম্পার করে অনেক ক্ষেত্রেই। রিলেশনশিপ, diagnosis changes dynamics with family, friends and
co-workers, sometimes leading to altered interactions or isolation. Definitely তার যখন ক্যান্সার হয় বাড়ির লোকের তো একটা প্রভাব তো রয়েই যায়। তারা অনেকেই সহানুভূতিশীল তো হয়ে থাকেনি, কিন্তু প্রথমেই ভয় তাকে হারিয়ে ফেলার, দ্বিতীয় ভয় খরচের, তার ট্রিটমেন্টের খরচ, বিভিন্ন কারণে তাকে হয়তো ভালোবাসলো না আর কেউ, পছন্দ করলো না আর কেউ। হ্যাঁ, co-workersরাও যে ও অসুস্থ হয়ে পড়েছে, তার কাজ আমাকে করতে হবে, একটু যেন কেমন কেমন। আর এই কথাটা তো বললাম যে এখনো অনেকে মানতে পারে না যে ঠিক আছে ওর সঙ্গে বসলেই আমারও কিছু হয়ে যাবে, তা নয়। তাদের আচার ব্যবহার তাদেরকে অনেকটা আইসোলেটেড করে দেয়। সোশ্যাল আইসোলেশন, যে কথাটা আমি এক্ষুনি বললাম, বডি ইমেজ আর সেলফ এস্টিম, বডিটা যে জায়গায় গিয়ে দাঁড়ালো, যেমন দেখতে হয়ে গেল, সেলফ এস্টিম সেখান থেকে যে জায়গায় গিয়ে দাঁড়ালো, সেটা তাকে একটু একা করে দেয়, একটা ইম্প্যাক্ট পড়ে তার উপরে। ফিনান্সিয়াল স্ট্রেইন, অফকোর্স এর ট্রিটমেন্টের অনেক খরচ, অনেক ব্যবস্থাপনা, অনেক ব্যাপার থাকে, তার একটা প্রভাব, একটা প্রেশার, তার একটা ওভারঅল ওয়েলবিংটাকে হ্যাম্পার করে। ওয়ার্ক অ্যান্ড ডেইলি লাইফ, সার্ভাইভার্স মে স্ট্রাগল উইথ রিটার্নিং টু ওয়ার্ক অর মেনটেনিং হোম লাইফ, অ্যাফেক্টিং দেয়ার সেন্স অফ নর্মালসি। সে একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, তার শরীরে নিশ্চয়ই কোনো কষ্ট বা সমস্যা থাকবে, কিন্তু তাকে বাইরে কাজে যেতে হচ্ছে, বাইরে থেকে বাড়িতে এসে বাড়ির সমস্ত কিছু গুছিয়ে করতে হচ্ছে, না করলেই তার ভালো থাকাটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো এইভাবেই ক্যান্সারটা তার সোশ্যাল ওয়েলবিং এর উপর প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, নেক্সট দেখো একটা টপিক, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এটা আমাদের সোশ্যাল ওয়েলবিং এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অ্যাংজাইটি ডিপ্রেশন সোশ্যাল ওয়েলবিং কে হ্যাম্পার করে, আবার সোশ্যাল ওয়েলবিং ভালো থাকার, সোশ্যাল যে পারিপার্শ্বিকতা যে অবস্থা, সেটা আবার এই অ্যাংজাইটি ডিপ্রেশনকে কন্ট্রোল করে। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটো কিন্তু দুটো আলাদা ব্যাপার। কিরকম আলাদা? প্রথমে যদি আমরা দেখি ডিপ্রেশন কি, দেখো ডিপ্রেশনটা হচ্ছে একটা ডিপ স্যাডনেস, একটা হোপলেসনেস, একটা গভীর দুঃখ, লস অফ ইন্টারেস্ট অর প্লেজার, যাই করছে সেটাই আর তার ভালো লাগছে না, কারণ সে ডিপ্রেসিভ হয়ে আছে, তার ভালো লাগার জিনিসও সে করছে, সেটা তার ভালো লাগছে না। গিল্ট অর ওয়ার্থলেসনেস, কি দরকার আমার, কি হবে বেঁচে থেকে, লাইফে কোনো ভূমিকা নেই, সে ভাবতে চায়নি কোনোদিন, কিন্তু সে ডিপ্রেশনে ঢুকে গেছে, তাই তার এগুলো মনে হচ্ছে। স্লোড স্পিচ অর মুভমেন্টস, আস্তে আস্তে কথা বলে, হাঁটাচলা করতেও তার ভালো লাগে না, বসে থাকে এক জায়গায়। আনএক্সপ্লেইনড এক্স অ্যান্ড পেইনস, এইটা খুব ইম্পর্টেন্ট, তার গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা, ওখানে শরীর খারাপ, ভালো লাগছে না, এই ঘটনাটা কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে প্রায় দেখতে পাওয়া যায়। ফাইনাল, দ্য মোস্ট সুইসাইডাল থটস অর অ্যাকশনস, ডিপ্রেসড হয়ে গেছে, ওয়ার্থলেস মনে হচ্ছে, সে যা চেয়েছে তাই পায়নি, সে যা করতে চেয়েছে সেটা করতে পারেনি, কোনো কিছুতেই তার কোনো ভালো লাগা নেই, কোনো কারণে মেন্টালি থ্রেটেন্ড হয়েছে, তখন সে সুইসাইডাল অ্যাকশন নেওয়ার জন্য ভাবনা চিন্তা করতে থাকে। এইগুলো আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে দেখতে পাই। অ্যাংজাইটির ক্ষেত্রে কি হয়, এটা একটু আলাদা, এটা একটা ডিসঅর্ডার। এক্সেসিভ ফিয়ার অর ড্রিড, অকারণে ভয় পাচ্ছে, কিসের ভয় সে নিজেও জানে না কিসের ভয়। ফিয়ারিং দ্য ওর্স্ট, সব খারাপটা ভেবে ফেললো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার সব শেষ হয়ে যাবে ভেবে ফেললো, দ্যাট ইজ অফকোর্স একটা অ্যাংজাইটি। জাম্পিনেস অর টেন্সনেস, সবসময় একটা ছটপট ছটপট চটমন চটমন করছে যে কি করব কি করব কি করব, অ্যাংজাইটি। রেসিং হার্টবিট, হার্টবিট সবসময় বেড়ে থাকছে। শর্টনেস অফ ব্রিথ, মেন্টাল অ্যাংজাইটি থেকে ভীষণ মনে হয় যে আমি দম নিতে পারছি না, আমার দম আটকে যাচ্ছে, কি হবে আমার, কি হবে আমার। সোয়েটিং, টুইচিং অর ট্রেমর, সারাক্ষণ একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ পরিস্থিতি, এইগুলো কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে। অ্যাংজাইটি হয় আর ডিপ্রেশন হয়, এই দুটো ঘটনা কিন্তু সাংঘাতিক ভাবে একটা মানুষকে বর্তমান সময়ে তো অবশ্যই ভীষণ ভাবে প্রভাবিত করে রাখতে পারে ভালো থাকার অ্যাঙ্গেল থেকে দেখতে চাইলে। কজেস অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, কি কারণে এই জিনিসগুলো হয়? অনেক কারণে হতে পারে। অ্যাংজাইটি ডিপ্রেশন আমাদের বাড়িতেও হয়, আমরা যেখানে নিজেদেরকে সেফ মনে করছি, আমাদের পরিবার, সেই পরিবার থেকেও আমরা সব অ্যাংজাইটি ডিপ্রেশনের একটা রুগী হয়ে যেতে পারি। বাড়িতেই হয়তো এমন মানসিক অশান্তি, এমন সমস্যা যে সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, বাড়িতেই হয়তো এত বকাঝকা করছে, তুই তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিচ্ছু পারিস না, সেই বাচ্চাটা বা সেই মানুষটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। একজন বেকার ছেলে, হয়তো সে তখনও চাকরি বাকরি পায়নি, কিছু করতে পারেনি, তার বাড়ির লোকের কাছ থেকে, যেটা সব থেকে তার সেফেস্ট শেল্টার বলে আমরা মনে করি, আমার বাড়ি আমার পরিবার, সেখান থেকে সে পুরো থ্রেটেন হয়ে যাচ্ছে, তখন সে চলে যাচ্ছে ওই অ্যাংজাইটির মধ্যে, ডিপ্রেশনের মধ্যে। বা কোনো কাজ যখন সে করতে যাচ্ছে, ডিপ্রেশনটার প্রভাবে কি হচ্ছে, অ্যাংজাইটি কাজ করছে, আমি যদি কাজটায় ফেলিয়ার হয়ে যাই তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না, ওই যে আমার একটা ভীষণ টেনশন শুরু হলো, অ্যাংজাইটি শুরু হলো, ব্যাস কাজটা তো করতে পারলোই না, সেটাকে ফেল করলো, সেখান থেকে আবার সে ডিপ্রেশনের পথে হাঁটা লাগালো। এই বিষয়গুলো একে অপরের সঙ্গে জড়িত এবং ভীষণ ভাবে একটা প্রভাব বিস্তার করে।
কেউ কেউ অ্যাবিউজড হয়ে থাকে সেটার কারণে, কেউ হয়তো ভীষণ নেশা করে, প্রচন্ড নেশাখোর কেউ একটা, এনি কাইন্ড অফ নেশা, সেটা তাকে দেওয়া হচ্ছে না, সে সময় সময় পাচ্ছে না, সে সেটার জন্য কিন্তু ওই রকম অ্যাংশাস হয়ে যেতে পারে, বা সেই জিনিসগুলোকে সে যখন পাচ্ছে না, নিতে পারছে না, বা সেটার প্রভাবেও সে কিন্তু ডিপ্রেশন চলে যেতে পারে। এটা একটা হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। দেখো এখানে কয়েকটা মেডিকেশনটা ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে কিন্তু একটু লো লাগতে থাকে, ডিপ্রেশনের একটা প্রভাব বা একটা অ্যাংজাইটির প্রভাব দেখতে পাওয়া যায়। ফিজিক্যাল ইলনেস, শরীর খারাপ, ধরো মোবিলাইজ করতে পারছে না নিজের বডিকে, কোনো কাজ করতে পারছে না, সেখান থেকে কিন্তু ডিপ্রেশন তৈরি হয়। ডিপ্রেশনে আছে, সে কোনো কিছুটাই হচ্ছে না, সে আরো সুইসাইডাল হয়ে যেতে শুরু করছে, অথবা তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে, আমি করতে চাইছি আমি করতে পারছি না, কেমন কেমন হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা ডিসঅর্ডারের মধ্যে সে যাচ্ছে। সাবস্টেন্স অ্যাবিউজ, নেশার কথাটা আমি বললামই। ট্রমা, এই যে একটা বাচ্চা, এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা বাচ্চাকে তার মা ভয়ঙ্কর ভাবে বলছে, এটা শুধু তার মা নয়, তার বাড়ির পাশের বাড়ি হতে পারে, তার টিচার হতে পারে, এই ঘটনাগুলো তো আমাদের সামনে আসছে, ট্রমাটিক হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি, টিচারের কাছে গিয়ে হয়তো তার সমস্যাটার কথা বলেছে বা কোনো একটা ভুল হয়েছে, কিন্তু সেই টিচার তাকে কন্টিনিউ অ্যাবিউজ করে যাচ্ছেন, বকে যাচ্ছেন, বলে যাচ্ছেন, সেই বাচ্চা বাড়িতেও কিছু বলতে পারছে না, বাড়ির লোক বলছে তোর দোষ, নিজের মনের কথা কাউকে বলতে পারছে না, আলটিমেটলি সে ডিসিশন নিচ্ছে যে না আমি নিজেকে শেষ করে ফেলবো, সে ওই জায়গাটা থেকে বেরোতে পারলো না। এটা হচ্ছে এক ধরনের অ্যাবিউজ, ট্রমাটাইজড হয়ে যাচ্ছে সে, আমি কি হবে, আমার আর কিছু হবে না, সে এর শিকার হয়ে যাচ্ছে। পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন, হ্যাঁ যদি ডিপ্রেশনের একটা ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, সেই হেরিডিটির ব্যাপার তোমার মধ্যে কিন্তু দেখা যেতে পারে, সেটা আসতে পারে, কিন্তু তবু সেটাকে ওভারকাম করার জন্য আমাদের জীবনে প্রচুর পদ্ধতি আছে, প্রচুর 1001খানা পদ্ধতি আছে যাতে আমি নিজেকে ঠিক করে দাঁড় করিয়ে রাখতে পারি। কাউন্সেলিং আছে, স্পিরিচুয়ালিজম আছে, অথবা পজিটিভ মাইন্ডেড মানুষের সঙ্গে মেলামেশা করা আছে, কাজ আছে, সব থেকে বড় কথা কাজ আমাদেরকে ভীষণভাবে রিলিফ দেয় এই সমস্ত জায়গা থেকে। আমার তো জীবনের উদ্দেশ্যটা কি, আমার কি করা উচিত, এই বিষয়গুলোর প্রতি যদি আমরা একটু যত্নবান হই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ব্যাপারগুলো যে জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের ওই জায়গায় যাওয়ার কথা নয়, সেগুলো নিজেকে আস্তে 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 বলে বলে বুঝিয়ে সেই জায়গা থেকে বেরোতে হয়, না হলে এই পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন আমাকে চট করে ধরে ফেলতে পারবে। আচ্ছা, এই গেল অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। আমরা ডায়াবেটিস মেলিটাস পড়লাম, অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন পড়লাম। এবার আমরা পড়বো ইমিউনো ডেফিসিয়েন্সি অর পুয়ার ইমিউন সিস্টেম। এটা একটা সমস্যা, যে সমস্যাটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বলে, যে সমস্যাটা সোশ্যাল ওয়েলবিং এর পথে আমাদের নিয়ে যেতে একটু সমস্যা তৈরি করে, একটা প্রবলেম ক্রিয়েট করে, ওয়েলবিংটাকে হ্যাম্পার করে। ধরো কোনো একজন সারাদিন নাক মুছে বা হাঁচে বা কাশে, আমরা কি সবাই তাকে চট করে অ্যাকসেপ্ট করতে পারি? আমরা সবাই তাকে চট করে অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমরা বুঝতে পারি তার মধ্যে কোনো না কোনো একটা সমস্যা রয়ে গেছে, এবং যেহেতু এগুলো মানে এয়ারবোর্ন ডিজিজের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, আমরা একটু অ্যাভয়েড করি বা একটু তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলারই চেষ্টা করি, এটা করি। এবং এই ঘটনাটা তার কেন হয়, বা সে চটপট কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, এই ঘটনাটা ইমিউনো ডেফিসিয়েন্সি আর পুয়ার ইমিউন সিস্টেমের কারণে হয়। প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স, ডাইভার্স গ্রুপ অফ কন্ডিশনস, বিভিন্ন অবস্থার জন্য এটা ঘটতে পারে। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, দেখো জ্বর আসছে, মুখ চোখ সোয়েলিং হয়ে লাল হয়ে যাচ্ছে, এইগুলো। অথবা এই পুয়ার ইমিউনোডেফিসিয়েন্সি বা এই যে ডিসঅর্ডারটার কারণে সে কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগের কবলেও চট করে পড়ে যাচ্ছে। অ্যাফেক্ট ওয়ান অর মোর এলিমেন্টস অফ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম মানে আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা, যেটার কথা আমি তোমাদের বারবার বলছি, তার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে, তাহলে সে বেশ কিছুটা বিষয়টাকে আটকে ফেলতে পারে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে এই ইমিউনো ডেফিসিয়েন্সি আর পুয়ার ইমিউন সিস্টেমের কবলে পড়ে তারা ইনফেকশন চট করে তাদেরকে ধরে নিচ্ছে, অটো ইমিউন ম্যানিফেস্টেশন, যেটা নিজে থেকেই ড্যামেজ হয়ে যাচ্ছে, সেল আর কাজ করতে পারছে না, বা ক্যান্সারের মতো মারণ রোগের দিকে সে এগিয়ে যাচ্ছে। এটাই হলো ইমিউনো ডেফিসিয়েন্সি অর পুয়ার ইমিউন সিস্টেম। এই বিষয়গুলো ছোট ছোট করে যেগুলো আমরা যাচ্ছি, এগুলো আমাদের সোশ্যাল ওয়েলবিং এর সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একে অপরের সঙ্গে নির্ভরশীল। এই ধরনের ডিজিজ গুলো যদি আমরা আক্রান্ত হই এগুলোতে,
সেটা আমাদের সামাজিকভাবে ভালো থাকাটাকে যেমন হ্যাম্পার করে, তেমন সামাজিক যে অবস্থাটা, পারিপার্শ্বিক প্রতিকূলতা বা অনুকূল পরিবেশ, সেটা আমাদের উপর কি প্রভাব বিস্তার করছে তার উপরেও কিন্তু নির্ভর করে যে আমার লাইফস্টাইলটা কেমন হবে, সেটা ডিসঅর্ডারের খপ্পরে পড়ে এই রোগগুলোকে ডেকে আনবে কিনা। নেক্সট দেখো, এটা ফাইনাল, এটা তোমাদের এটাই আমরা পড়বো, এইটাই লাস্ট। ফিডিং রিলেটেড প্রবলেমস, খাদ্য গ্রহণজনিত সমস্যা। আজকাল কি হচ্ছে, এই যে চেহারাগুলো দেখতে পাচ্ছ, আজকাল কিন্তু সবাই এরকম একটা চেহারার লোভে বা মোহে পড়ে এই ডিসঅর্ডার গুলো শিকার হয়ে যাচ্ছে। এই আমার পেটটা এরকম হতে হবে, আমাকে এরকম দেখতে হতে হবে, তন্নি হতে হবে, দারুণ সুন্দর ফিগার আসতে হবে। এর ফলে আমরা দুটো রোগ দেখতে পাচ্ছি যেটা ইয়াংদেরকে ভীষণ ভাবে খেয়ে ফেলছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, দুটো রোগের নাম তোমরা পাবে, শুনতেও পাবে। আমি একদম তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেইটা নিয়ে এসেছি, তোমরা বই খুললেই দেখতে পাবে যে এটা কি ধরনের খাদ্য গ্রহণজনিত সমস্যা। দেখো, অ্যানোরেক্সিয়া নার্ভোসা মানসিক আর আচরণগত ব্যাধি, যখন যে আক্রান্ত সে সবসময় চেষ্টা করতে থাকে যে আমার নিজের ওজনটা ভীষণ ভাবে কম রাখবো, এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আর বুলিমিয়ার ক্ষেত্রে কি হয়, অল্প সময় প্রচুর খেয়ে নেয়, তারপর সে সেটাকে বমি করে বার করে দিতে থাকে, দ্যাট ইজ বুলিমিয়া নার্ভোসা। এটা কিন্তু একটা মানসিক সমস্যা, আমি অনেক খেয়ে নিলাম, সবার সামনেও খেয়ে নিলাম, কিন্তু আমি পরে গিয়ে ওটা বাথরুমে গিয়ে বমি করে বার করে ফেলছি। দুটোর ক্ষেত্রেই কিন্তু ইচ্ছেটা হচ্ছে যে আমি আমার চেহারাটাকে এরকম রাখবো। মানসিকভাবে ভীত অবস্থা যে ব্যক্তির ওজন বৃদ্ধি পাবে, যে সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, আমার এই ওজন বেড়ে গেল, আমার এই ওজন বেড়ে গেল, এই সারাক্ষণ এই স্ট্রেসটা সে নিতে থাকে, একটা সবসময় এরকম একটা কন্ডিশনের মধ্যে থাকে, আয়না দেখতে থাকে, খাবার কম খেতে থাকে, একটা অ্যাংজাইটির মধ্যে সে ঘোরাফেরা করতে থাকে। আর বিঞ্জ পার্জ চক্রাকার পদ্ধতিতে চলতে থাকলে জীবনের মানে এক্ষেত্রে কি হয়, বুলিমিয়ার ক্ষেত্রে কি হয়, সে খাচ্ছে, টুকটুক করে খাচ্ছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, কিন্তু বমি করছে। এই বিঞ্জ পার্জ, এই যে দুটো ঘটনা যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু সেটা প্রাণঘাতীও হয়ে যেতে পারে। এটা, এই রোগগুলো যে কোনো মানে কিশোর কিশোরীর মধ্যে তো মূলত সব থেকে বেশি হয়, কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু কিশোর কিশোরীদের মধ্যে এটা ভীষণ ভাবে প্রভাব বিস্তার করেছে। এর কারণ কি, বাধ্যতামূলক ব্যক্তিত্ব মানে অবসেসিভ কম্পালসারি পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে তার মনে হচ্ছে যে আমাকে এটা হতেই হবে, রোগা হতেই হবে। যার অ্যানোরেক্সিয়া নার্ভোসা আছে তার মনে হচ্ছে আমাকে এটা থাকতেই হবে, বাই হুক অর বাই ক্রুক, মানে আমাকে এটা করতেই হবে। সেই বাধ্যতামূলক একটা মানসিক স্ট্রেস থেকে সেই ঘটনাটা ঘটিয়ে ফেলছে। আর বুলিমিয়ার ক্ষেত্রেও তাই, সে একদম রোগা থাকবে, তার পেটটা এরকম হবে, তার শরীরে জিরো ফিগার হবে, এই ধরনের একটা কোন রকম আহ মনোভাব বা মনোবাসনা নিয়ে এই মানসিক দুরবস্থাটা বা এই খাদ্যজনিত সমস্যাটার মধ্যে সে ঢুকে পড়ছে। কি কি লক্ষণ দেখা যায় যখন অ্যানোরেক্সিয়া নার্ভোসা দেখা যায়? অনাহার, খাবে না কিছু, প্রচন্ড রোগা হয়ে যাবে, ক্লান্তি, অবসাদ আর অনিদ্রা, অজ্ঞান হয়ে পড়া, এক্ষেত্রেও কখনো বমি করার একটা টেন্ডেন্সি থাকে, অনিদ্রা এবং বিরক্তি, খিটখিট করবে সে, সে তো পুরোটাই যেটা তাকে থাকার কথা সে সেভাবে থাকছে না, পুরোটাই হ্যাম্পার্ড হয়ে যায়। আবার বুলিমিয়ার ক্ষেত্রে কি হয়, বুলিমিয়ার ক্ষেত্রে তো বললামই, প্রচুর খেয়ে নিচ্ছে, বমি করে ফেলছে, বমি করে দিচ্ছে, ইচ্ছাকৃত বমি করছে, ওজন স্বাভাবিক বা বেশি, এটা একটা ভয়, খাবার বন্ধ করতে না পারার ভয়, গোপনে বমি, গোপনে অতিরিক্ত ব্যায়াম, প্রচন্ড স্ট্রেসফুল অ্যাক্টিভিটি করছে যে আমাকে আমার বডিকে সবসময় শেপে রাখতে হবে বা আমাকে সবসময় রোগা থাকতে হবে, এই যে নিজেকে নিয়ে সারাক্ষণ একটা ওরিয়েন্টেশন, আমাকে দারুণ লাগতে হবে, আমাকে এই জায়গাটা রাখতেই হবে। অনেক সময় প্রফেশনাল কারণেও এটা হতে পারে, কিন্তু আবার কোনো সময় আহ মানে কি বলবো, মানে লুক অ্যাট মি, মানে আমি কনসেন্ট্রেশনটা সবার ড্র করব বলে ওটা থেকে ওই মনোবাসনটা জাগতে পারে। এই মানসিক সমস্যাটা এই খাদ্য গ্রহণজনিত সমস্যা থেকে মানসিক সমস্যাটার কারণে খাদ্য গ্রহণজনিত সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে, এবং এটার সঙ্গেও কিন্তু সামাজিকভাবে ভালো থাকাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে সমাজে নিজেকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আজকে এই জায়গায় দাঁড়ালো, খাবার দাবার সে খাচ্ছে না, সে এই বা খেলেও সে বমি করে দিচ্ছে ইত্যাদি করছে যাতে সে সোশ্যালি ভালো। আবার এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা বুলিমিয়া নার্ভোসাতে সে যেভাবে এফেক্টেড হলো, সেটাও কিন্তু সমাজের লোকেদের সঙ্গে তাকে মেলামেশা করতে দেওয়া বা ভালো থাকাটাকে হ্যাম্পার করতে পারে। এই জন্য সোশ্যাল ওয়েলবিং এর মধ্যে আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা পড়লাম। এই যে এতগুলো রোগের কথা বা এতগুলো সমস্যার কথা আমরা এতক্ষণ ধরে পড়লাম, সোশ্যাল
ওয়েলবিইং এ, সায়েন্স অফ ওয়েলবিইং এর সাব ইউনিটে যেটা আমরা পড়লাম, এই পুরো বিষয়টাই, এই পুরো ঘটনাগুলোই আমাদের সোশ্যাল ওয়েলবিইং এর সঙ্গে খুব ডিরেক্টলি অ্যাটাচড। আজকে এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো।